আমার অনেক প্রাসঙ্গিক কথা আছে এখানে। আমার মনে হয় কথাগুলো আমাদের বলা দরকার। জাহিদুর রহমান নাকি দিল্লি যাচ্ছিল একটা আন্তর্জাতিক সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এটার কোনো একটা ফোরামে বক্তৃতা দেওয়ার জন্য। জাহেদের অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বা এই ধরনের বিষয় নিয়ে অনেক আগ্রহ আছে, এটা আমরা জাহেদের ভিডিও দেখে জানি। কাজে আগ্রহ আছে, সে গিয়েছে, কিন্তু দিল্লি তাকে ঢুকতে দিল না। ব্র্যাকেটে একটা কথা বলে রাখি, এই যে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, এই সংস্থাটা আগে ভিন্ন নাম ছিল, কিন্তু এটা 1999 বা 2000 সালের দিকে গঠিত হয় এবং শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে এই সংগঠনের সদস্য করেছিলেন। যা হোক, জাহেদ ভারতে ঢুকতে না পারা বিষয়টা একদিক থেকে হাসিও পাচ্ছে, কিন্তু এর তাৎপর্য আমাদের একটু বোঝার চেষ্টা করা দরকার। এই জাহেদকে আমার সহকর্মীরা কষা ডাকনাম দিয়েছে, নাকি পিনাকি দিয়েছে জানি না। পিনাকি অবশ্যই এই নিকনেম প্রডিউস করার ক্ষেত্রে খুবই একেবারে দক্ষ একজন লোক। সে ওই যে জুলকারনাইন শাহের নামে যে একটা জঙ্গি আছে, তাকে ডাকনাম দিয়েছে একটা অসভ্য কথা, যে কচু খেতি পোঁত বালক। যদিও এই নিকনেমটা উপযুক্ত হয়েছে। ওই শাহের ছেলেটা কিন্তু একটা ইতর এবং আন্তর্জাতিক সন্ত্রাসী না, আন্তর্জাতিক চাপাবাজ এবং ভিখারি। পিনাকি যদি ডাকাত হয়, ওটা হলো একটা সিসকে চোর, এই জুলকারনাইন শাহের। তো পিনাকি সুন্দর সুন্দর ডাকনাম দেয়, যেটা আমার পছন্দ হয়। আর কষা ডাকনামটা তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, এতটাই অ্যাপ্রোপ্রিয়েট বলার অপেক্ষা রাখে না। এই কষা কথা বললে, বিশেষ করে 24-এর জঙ্গি উত্থানের আগে কিংবা পরে, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম যেভাবে মুখে আনতো এবং যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সরকারকে, আমার মনে হয় ফ্যাসিস্ট শব্দটা আওয়ামী লীগের নামের সাথে সবচেয়ে বিষাক্ত, মানে বিষ নিয়ে যে মুখ থেকে উচ্চারণ করতে পারতো, কিংবা শেখ হাসিনা সম্পর্কে নানান ধরনের বেয়াদবি, সেইটা জাহেদের মুখে যে পরিমাণ, জাহেদের মুখ থেকে আসলে যে পরিমাণ জঙ্গিদের অনুপ্রাণিত করত, এটা বোধহয় আর কারো মুখ থেকে সেইভাবে কিন্তু অনুপ্রাণিত করতো না। এর কারণ হলো জাহেদ খুব ইফেক্টিভ ওয়েতে বিষ ছাড়তে পারত, এবং এই ছেলে মনে হলো যে সারাদিন বিষ খায়। বিষ মানে কি, চিরতার পানি খায় সারাদিন। ওর কথাবার্তা শুনলে এটাই কিন্তু আমার কাছে মনে হতো। সুতরাং কষা নিকনেমটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এই ছেলের জন্য। আর অহেতু কোনো ধরনের যুক্তি ছাড়া, ছাড়া সে কিন্তু ভারত ঘৃণা ছড়াতো। আদারওয়াইজ কিন্তু জাহেদ কিন্তু অনেক যৌক্তিক কথাবার্তা বলে, সেই সুনামটাও করতে হবে। বিশেষ করে ইউটিউবে যেসব জঙ্গি অপপ্রচারকারীরা ছিল, সাইবার সন্ত্রাসীরা 2024-এর জঙ্গি উত্থানের আগে, তাদের মধ্যে বস্তুনিষ্ঠ কথা বলার ক্ষেত্রে কিন্তু জাহেদ কিন্তু 1 নাম্বার ছিল। বাকিরা কিন্তু সবকিছু নিয়ে টুইস্ট করে মিথ্যা প্রপাগান্ডা, এগুলোকে একেবারে মানে প্রপাগান্ডাটাকে কোনো ধরনের শালীনতার মধ্যে রাখতো না। পিনাকি, ইলিয়াস, আরো যারা আছে, তারা কিন্তু শালীনতার মধ্যে রাখতো না, কোনো শোভনতার মধ্যে, মানে কোনো ধরনের সীমার মধ্যে কিন্তু ওরা মিথ্যাগুলোকে রাখতো না। একেবারে যত মিথ্যা আছে সেগুলোকে সরাসরি প্রচার করত। জাহিদ কিন্তু ডিস্টিল করত। জাহিদ কৌশলে শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, কিন্তু সে আবার অনেক বস্তুনিষ্ঠ কথা বলেছে। এই যে ওর কথার মধ্যে যে বস্তুনিষ্ঠতা ছিল, বিশেষ করে ও অনেক আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতো, খুব সম্ভবত 2টাই ইউটিউব চালাতো, আবার দেশীয় জিনিস নিয়েও একটু ইনফরমেশন দিত, ইত্যাদি দিত। ফলে জাহেদের ছড়ানো বিষটা আমি মনে করি যে অনেক বেশি ইফেক্টিভ ছিল। যদিও তার শ্রোতা
বা তার তার দর্শক কিংবা তার ক্লায়েন্ট রিলেটিভলি কম ছিল পিনাকি বা ইলিয়াসের তুলনায়, কিংবা আরো যারা গৌণ রয়েছে, যেমন ফাহাম আব্দুল সালাম গালি দেয়া ছাড়া যে কথা বলতে পারে না, এগুলোর তুলনায় জাহেদ আমি বলবো যে অর্থাৎ আমাকে যদি ইউটিউবার হিসাবে মূল্য রেট দিতে হয়, আমি জাহেদকে অনেক উপরে রেট দিব। একই সাথে এটাও স্মরণ করব যে জাহেদের ছড়ানো ঘৃণাটা বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা কিন্তু যথেষ্ট যথেষ্ট কার্যকর হয়েছিল 24-এর জঙ্গি উত্থানে জঙ্গিদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে। বাবা জাহেদ, তোমাকে কিন্তু আবার বলে রাখি, কথা আরেকটা লেকচারেও বলেছিলাম, তোমাকে ভারত বের করে দিয়েছে বা তুমি ভারত থেকে রাগ করে চলে এসছো, কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। তবে শোনো বাবা, আমরা কিন্তু ওইটার দিকে তাকিয়ে নেই, আমরা কিন্তু সময় মতো তোমাকে জিজ্ঞেস করব, তুমি যেই ঘৃণা ভরে শেখ হাসিনাকে দিল্লি দাসী বলতা, এই কথাটার জবাব তোমাকে দিতে হবে। কিভাবে শেখ হাসিনা দিল্লি দাসী হলো? হ্যাঁ, শেখ হাসিনা ভারতের কাছে কোনো কিছু বিক্রি না করে দিল্লি দাসী হলো, আর ইউনুস দেশটাকে বিক্রি করে দেওয়ার পরেও ইউনুস কারো দাস না, সেটা তো বলো না। তোমার থেকে আমরা উত্তর নিব, উত্তর যদি তুমি দিতে না পারো আমরা কিন্তু তোমাকে কঠোর সাজা দিব। এই যে দিল্লি তোমাকে ফিরিয়ে দিচ্ছে, কোন দেশ কি করছে, সেগুলা এখানে কোনো আমাদের আমাদের তখনকার সিদ্ধান্তে কিন্তু কোনো ধরনের প্রভাব ফেলবে না। জাহেদ তারেক রহমান কেন জাহেদকে উপদেষ্টা বানালেন, এটা আমার মাথায় ঢোকে না আসলে। আমি দেখুন, আমি বারবার বলছি, আমি বিএনপির যদি কেউ এটা শুনে থাকেন, আমি আপনাদের একজন রাজনৈতিক সমালোচক বড়জোর তারেক রহমানের সরকারের, এবং সেটা শালীনতার মধ্যে, আমি কোনো অশালীনতার মধ্যে বিএনপির সমালোচনা করি না, বরঞ্চ আমি চেষ্টা করি বিএনপিকে কোন কথাগুলো বললে তারা যদি সেগুলা শুনে বিএনপির ভালো হবে, এগুলো আমি বলার চেষ্টা করি। আপনারা আমার এই সততাটা, বিএনপির বন্ধুরা যদি কেউ থাকেন, আমাকে গালি না দিয়ে আমার এই যে ঐকান্তিক একটা ইচ্ছা আপনাদের প্রতি, আপনাদের ভালো চাই, সেটার একটু মূল্য দেওয়ার চেষ্টা করবেন, এই আবেদনটুকু রাখলাম। দিবেন কি দিবেন না সেটা আপনাদের বিষয়। তারেক রহমান জাহিদুর রহমানকে উপদেষ্টা করা, এটা কিন্তু তারেক রহমানের একেবারে পরিপূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। অবশ্য আমি একটা ভিডিওতে শুনছিলাম গোলাম মাওলা রনির, গোলাম মাওলা রনি তো উনি তো অনেক খবর রাখেন বাংলাদেশের রাজনীতি, উনি যেটা বলেছেন সেটার অর্থ দাঁড়ায় যে তারেক রহমান জাহিদুর রহমানকে উপদেষ্টা করেছে সিম্পলি রুমিন ফারহানাকে অপমান করার জন্য। যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো রুমিন ফারহানা আর জাহিদুর রহমানের মধ্যে প্রেম ছিল, পরে প্রেম ভেঙে গিয়েছে, এবং রুমিন ফারহানা যেহেতু তারেক রহমানের কথা না শুনে নির্বাচন করেছেন, সেই জন্য রুমিন ফারহানার উপর প্রতিশোধ হিসাবে তারেক রহমান জাহেদকে উপদেষ্টা করেছে। ঘটনাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কারণ হলো রুমিন ফারহানা আর জাহেদকে নিয়ে এরা অনেক কুৎসা রটনা করেছিল, বিশেষ করে শীর্ষ জঙ্গিদের একজন ইলিয়াস কিন্তু অনেক ধরনের আপনার অশালীন অসভ্য তাদের ছবি টবি দিয়েও সে ফেসবুক পোস্ট ভিডিও এগুলো আপনারা জানেন। কিন্তু তারেক রহমান রুমিন ফারহানাকে শিক্ষা দেওয়ার জন্য জাহেদকে উপদেষ্টা করেছেন, এটা আমি বিশ্বাস করেছি। হয় কি, কোনো একটা কথা শুনলে সহসা বিশ্বাস হয়ে যায় না, ওই রকম বিশ্বাস হয়েছে। এর বাইরে আমি জানি না, আমি সঠিকও হতে পারি ব্যাঠিকও হতে পারি, কিন্তু এছাড়া আসলে জাহেদকে উপদেষ্টা করার কারণটা কি থাকতে পারে। আর তারেক রহমানের জন্য এটা বলবো যে আপনি যদি ওই দৃষ্টিভঙ্গি থেকে জাহেদকে উপদেষ্টা করেন তাহলে তো আপনি 2 গুণ ভুল করেছেন। তবে এটা আমরা জানি অভিজ্ঞতা থেকে যে আমাদের না সারা পৃথিবীতে অনেক জায়গায় সরকার প্রধানরা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। হ্যাঁ, ঝিকে মেরে মানে বউকে মেরে ঝিকে শেখানো, এই ধরনের কাজকর্ম কিন্তু তারা করে থাকে, যেটা চরম একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত, এবং মানুষ তাদের উপর যে ধরনের রেসপন্সিবিলিটিটা দেয়। তারেক রহমান তো আর কোনো ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি, তিনি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন ওটা হলো বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় খারাপ নির্বাচন। আর একটা ছিল 15ই ফেব্রুয়ারির নির্বাচন। এর আগের একটা ভিডিওতে আমি বোধহয় 25শে ফেব্রুয়ারি বা
কিছু একটা বলেছিলাম। দেখুন, তারিখ ভুল হয়, স্লিপ অফ টাং হয়, এগুলো নিয়ে আপনারা বেশি প্যাচ ধরবেন না। আর আমি তো আসলে ভালো করে কথা বলতে পারি না, এই যোগ্যতা তো আমার নাই। জাহেদের মতো যোগ্যতা, পিনাকির মতো যোগ্যতা, বা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে যারা সুন্দর কথা বলেন তাদের যোগ্যতা আমার নাই। আমি যেটার জন্য কথা বলি সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের, মুক্তিযুদ্ধের পক্ষের যারাই কথা বলবেন, যারা ইন্টেলেকচুয়াল হবেন, যারা আগামী দিনে মন্ত্রী হবেন, যারা দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে শাসন করবেন কিংবা সেবা করবেন, তারা কোন ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করবেন, তাদের মুখের ভাষাটা কি হবে, তারা কি ধরনের আর্গুমেন্ট দিবেন, এই যুক্তিগুলো আমি শেখানোর চেষ্টা করি। আপনারা আমার কথাগুলো নিয়ে যান, তারপর সেখান থেকে যতটুকু আপনার স্লিপ অফ টাং আছে, যতটুকু মনে করেন যে তোতলামি আছে, যতটুকু আপনার কাছে অসুন্দর মনে হয়, আমি হাসি একটু বেশি, আমার হাসি পায়, কারণ হলো যে এই কাজটা করলে আমার হাসি পায়, কারণ এই কাজ আমি তো লেখক হিসাবে গড়ে উঠি, লেখকই আসি, লিখি, প্রকাশ করি না, কারণ আমার লেখাপড়ার লোক নাই, আমি একজন লেখক। ফলে এই বক্তৃতাটা আমি কিন্তু দিতে এসেছি সলিমুল্লাহ খান, পিনাকি এদের উপর রাগ করে, যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি সরকারকে শুধু মিথ্যা প্রপাগান্ডা দিয়ে ফেলে দিয়েছে 2024 সালের জুলাই মাসে, একেবারে পরিপূর্ণ মিথ্যা প্রপাগান্ডা দিয়ে, এবং আমরা আমাদের সরকারকেও কিন্তু এই প্রপাগান্ডাগুলোর জবাব দেয় নাই, এবং জবাব দেওয়ার ভাষাও তাদের ছিল না। আর যেই ভাষায় জবাব দেয় সেগুলা আপনার কার্যকর হয় না। আমি একটা কার্যকর ভাষা আবিষ্কার করার জন্য কিন্তু কথা বলি, কিন্তু পরিবেশনাটা আপনারা করবেন। যাই হোক, আবার জাহেদের কথায় ফিরে আসি। জাহেদকে যদি তারেক রহমান রুমিন ফারহানাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়োগ দেন, তাহলে তারেক রহমান এখানে দ্বিগুণ ইরেসপন্সিবিলিটি করেছেন। এমনিতে জাহেদ যে ধরনের ঘৃণা ছড়াতো ইউটিউবে, সেটার জন্যই কিন্তু সে অযোগ্য হয়ে যায় একটা সরকারি কাজে। কিন্তু যদি সেটা আবার যদি হয় যে অন্য একজন আরো বলিষ্ঠ এবং আরো দক্ষ রাজনীতিবিদকে অপমানিত করার জন্য করা, সেটা কিন্তু অন্তত রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা একেবারে অমার্জনীয় একটা, আমি বলবো যে ইরেসপন্সিবিলিটি, অমার্জনীয়, সম্পূর্ণ অমার্জনীয়। রাষ্ট্র আপনি চালাচ্ছেন 20 কোটি মানুষের হয়ে, যদিও তারেক রহমান 20 কোটি মানুষের হয়ে রাষ্ট্র চালাচ্ছে না। তারেক রহমানের সে ক্ষমতায় কতজন, তাদের পক্ষের যে কয়জন আছে 24-এর জঙ্গি কোয়ালিশনের প্রধান হয়ে উনি ক্ষমতায় এসেছেন, কিন্তু সেটা অন্য জিনিস। কিন্তু যখন একজন কেউ রাষ্ট্রের ক্ষমতা হাতে নেয়, তাকে কিন্তু সেই রাষ্ট্রের সব জনগণের পক্ষ থেকে নিতে হয়। সেই জন্যই তো যখন তারা শপথ গ্রহণ করে, বলা হয় না যে আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিবেন না। এগুলো কিন্তু এই যে বিরাগের বশবর্তী হয়ে জাহেদকে যদি উনি করে থাকেন, জানি না, বাট ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন ছিল। কারণ জাহেদের মতো একটা অত্যন্ত ক্ষতিকারক ছেলেকে, মানে যে আসলে সরকারের কিছুই সে অ্যাড করতে পারবে না, পারে যে নাই, এটা তো আমরা দেখছি। এখন তো সরকারের একেবারে অঘোষিত বা ঘোষিত মুখপাত্র কিন্তু জাহেদুর রহমান। ও যে বিষাক্ত ভিডিওগুলা করত, সেগুলা যে পরিমাণ ইম্প্যাক্টফুল ছিল, তারেক রহমান সরকারের বক্তব্য বিবৃতি কি সে সেই দক্ষতার সাথে দেশের সামনে তুলে ধরতে পারছে? হ্যাঁ, আপনি বলবেন যে আসলে তারেক রহমানের পক্ষে তো তুলে ধরার কিছু নাই, না থাকলেও কিন্তু যে সেই কাজ করে, তার যদি দক্ষতা থাকে, তার কিন্তু পারার কথা। আমরা দেখছি যে জাহেদ কিন্তু সেটা করতে পারছে না। আমি আশা করব দিল্লিতে এইভাবে অপমানিত হওয়ার পর তারেক রহমান জাহেদকে, হ্যাঁ, জাহেদের প্রতি যদি ওনার কৃতজ্ঞতা থাকে, জাহেদকে যদি উনি মনে করেন যে ছেলেটা ওনাকে ক্ষমতা এনেছে, কারণ জাহেদের লেকচারগুলো, ভিডিওগুলো অনেক ইম্প্যাক্টফুল ছিল, জঙ্গিদের অনুপ্রাণিত করেছে, টাকা দেন তাকে পেছনে বসিয়ে রাখেন। তাকে যদি জ্ঞানী মনে করেন, হ্যাঁ, তাকে আপনি অন্য কোনো একটা কাজ দেন। তাকে আপনি আপনার মুখপাত্র কেন করেছেন? আমি হলে অবশ্য কাজও দিতাম না, কারণ এই ধরনের যারা অযৌক্তিকভাবে ঘৃণা উৎপাদন করে, তারা কিন্তু কাজে কখনো সফল হয় না। ফলে জাহেদ যে কখনো কোনো কাজে সফল হবে না, মানে ইতিবাচক কাজে, সেটা বলেই দেয়া যায়। ফলে এই ধরনের লোকজনকে আমি চাকর বাকরের বেশি ট্রিট করতে রাজি নেই। আমি যদি তারেক রহমানের জায়গায় থাকতাম, আমি নগদ টাকায় জাহেদকে শোধ করে দিতাম, বাবা জাহেদ তুমি এই উপকার করেছো, এত কোটি টাকা নাও। তারেক রহমানের তো এখন টাকার কোনো অভাব নেই। এইভাবে আসলে এই যারা সত্যিকারের ঘৃণা উৎপাদন করে, তাদেরকে কিন্তু এই ধরনের এইভাবেই কিন্তু ট্রিট করতে হয়। তাদেরকে আপনার কখনো
এটা কখনোই কোনো প্রজ্ঞার লক্ষণ নয় যে তাদেরকে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবেন। দিলে যেটা হয়, তারেক রহমান আজকে একেবারে সরাসরি কিন্তু অপমানিত হয়েছেন। আমি একটা ফেসবুক পোস্টে পড়লাম যে জাহেদ নাকি পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে অনেক বার্তা বিনিময় করেছে, টেক্সট টুক্সট করেছে, কি কি করেছে এগুলো ইন্ডিয়ানরা জেনে ফেলেছে, এই জন্য নাকি তাকে বিমানবন্দরে কিছুটা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তী খবর তো সব জায়গায় আছে, এখন জাহেদ নাকি শ্রীলঙ্কা হয়ে, চিন্তা করেন হ্যাঁ, কত দূর দিয়ে তাকে আবার বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে, এবং বাংলাদেশে ফিরে এসে এই ছেলেটা কি বলবে? ও যেহেতু বাকপটু, ও যেহেতু গল্প বানাতে পারে, ও হয়তো কিছু একটা বলবে, কিন্তু এটা তারেক রহমানের সরকারের জন্য চরম একটা অপমান, এতটাই অপমান আমি ভাবতেই পারছি না। এবং এটা যখন প্রথম পোস্ট হিসাবে আমি ফেসবুকে দেখলাম, আমাদেরই খুব প্রিয় একজন খুবই খুবই ইফেক্টিভ সহকর্মী শাহিনারা সুলতানার ফেসবুক পোস্টে আমি প্রথমে এটা দেখলাম, দেখে আমি বিশ্বাসই করলাম না। আমি ভাবলাম যে সবাই হাসাহাসি করছে, কারণ বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরা এই আমাদের সাবেক আইজিপি বেনজিরের দুবাইতে কোন একটা বিষয়ে ওনাকে আটক করেছে, সেটা নিয়ে তারা এতই উৎফুল্ল যে তার জবাব দিতে গিয়ে বোধহয় জাহেদকে নিয়ে এই ধরনের একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। পরে আমি তাজ্জব বনে গেলাম, দেখলাম যে খবরটা সত্য, প্রথম আলো খবর করেছে এবং আরো যে যারা যারা অনেকে এটা খবর করেছে, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। সাধারণত তার আগে এই কথাটা বলে নিই, জাহেদ যে পরিমাণ হিন্দুটা সে সরাসরি বলতো না, মানে ভারত ঘৃণা সে বাংলাদেশে ছড়িয়েছে, বিশেষ করে শেখ হাসিনার সাথে বেয়াদবি করে বলবো, মানে কটূক্তির প্রশ্নই না, মানে এত বিষ ছড়াতো, এটাকে কটূক্তির পর্যায়ে কিন্তু রাখা যায় না। সম্পূর্ণ বিষ, গ্যালনে গ্যালনে মনে মনে বিষ তৈরি করেছিল এই জাহেদ, এবং সেটা করেছিল ভারতকে সরাসরি জড়িয়ে, ভারতকে রাষ্ট্র হিসাবে ভারতকে অপমানিত করে, ভারত সম্পর্কে অশ্লীল উচ্চারটনা করেছিল। আমি জানি না ভারতেও তো শুনি যে আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের যে হাই কমিশনটা বাংলাদেশে আছে এটা রিলেটিভলি বড়, বাট ভারতের হাই কমিশনার হিসাবে এটা খুব একটা বড় না, ভারতের অন্যান্য অফিসগুলো আরো অনেক বড়। আমাদের দিল্লিতে আমাদের যে হাই কমিশন আছে, এটা তো আমার কাছে মনে হয় যে ভারতের বাংলাদেশে যে হাই কমিশন আছে তার চেয়ে বড় আমাদেরটা। যাই হোক, তারপরেও ভারতের তো লোকজন আছে, তারা কি এগুলা খেয়াল করেছে কি করে নাই আমি জানি না। ফলে আমি ফেসবুকে যেটা পড়লাম যে নিরাপত্তা সংক্রান্ত কারণে হয়তো জাহেদকে তারা জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, এবং ওই ফেসবুক পোস্টে বলল যে সে জিজ্ঞাসাবাদের উত্তর মানে দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে নাই বা দিতে চায় নাই, দ্রুত সে ফেরত চলে আসতে চেয়েছে, যেটা বিশ্বাসযোগ্য। এই ধরনের জিজ্ঞাসাবাদ আর সত্যি সত্যি যদি আইএসআই এর সাথে তার বার্তা বিনিময় হয়ে থাকে, যেটা ভারতের জন্য ক্ষতিকর, এরকম কিছু হলে তো জিজ্ঞাসাবাদটা একটু বেশি হবে। এটা কে ফেস করতে চায়? ও নাকি নিজে রেগে টেগে চলে এসে মানে বের হয়ে গেছে ওই দেশ থেকে, এরকম ফেসবুকে শুনলাম, এবং সবগুলা কিন্তু বিশ্বাসযোগ্য। ভবিষ্যতে অবশ্যই আমরা জানতে পারবো কি হয়েছে না হয়েছে। জাহেদকে যে বের করে দিল, যে কারণেই দিক, নিরাপত্তা জনিত কারণ, এটাই আমি বিশ্বাস করছি, ধরে নিচ্ছি সেটা সত্য। এইটা কিন্তু তারেক রহমানের সরকারের জন্য একেবারে চরম একটা অপমান। এত অপমান স্বাধীন বাংলাদেশে আর কোন সরকারকে কিন্তু আমি করতে দেখিনি। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের আমলে একটা এমপি কুয়েতে গ্রেফতার হয়েছিল, এরকম অনেক কিছু আছে, কিন্তু সরাসরি বাংলাদেশের সরকারকে আগে কিন্তু কখনো এই ধরনের অপমানিত হতে আমি অন্তত দেখেছি বলে আমার মনে হয় না। তো জাহেদুর রহমান যেমন ধরেন এইখানে অপমানটা কি রকম, আপনি একটা দেশের বিরুদ্ধে ঘৃণা ছড়ান, এমনকি আপনি সেই দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন, কিন্তু আপনি যদি জাহেদ এখন যে পরিমাণ মানে প্রতিমন্ত্রী হিসাবে সে বা প্রতিমন্ত্রীর মর্যাদায় সে সরকারের দায়িত্বে আছে, এই ধরনের দায়িত্বে থাকার পর কিন্তু, অর্থাৎ সরকারি দায়িত্বগুলোতে থাকার পর কিন্তু সাধারণত ভিন্ন দেশের সরকারগুলো কিন্তু ওই সময়টা আর কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে না বা আটকায় না। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। যেমন ধরেন, আপনার যদি বাংলাদেশের আপনি একজন ডিপ্লোম্যাট হন, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার দরখাস্ত করেন, এটা আমার ক্ষেত্রে হয়েছিল কারণ আমি আলজেরিয়া সফর করেছিলাম।
আপনি যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীও হন, কিন্তু আপনি যদি পাকিস্তান, আলজেরিয়া, তাদের কিছু কিছু দেশ আছে, এই দেশগুলো সফর করেন, আপনাকে কিন্তু 5 বছরের জন্য তারা মানে ওই যেই পাকিস্তান সফর 5 বছর শেষ না হলে আপনাকে কিন্তু তদন্ত করা ছাড়া আপনাকে ভিসা দিবে না, এমনকি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হলেও। কিন্তু আপনি যদি যেমন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যদি আপনি ট্রান্সফার হয়ে যান, সেখানে বদলি হলে কিন্তু আপনার উপর ওই নিয়মটা ওরা ফলো করবে না, ভিসা দেবে না, ভিসাটা যদি আপনার ভ্রমণ বা অন্য কোনো কারণে হয়, এমনকি সরকারি দায়িত্ব হয়, কিন্তু দূতাবাসে কাজ করতে গেলে কিন্তু তারা ওই নিয়মটা ফলো করবে না, আপনাকে ভিসা দিয়ে দিবে। ফলে জাহিদকে আটকানোটা আমার কাছে খুব অবাক মনে হয়েছে। তার মানে জাহিদ সত্যি সত্যি কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত। কারণ আমরা দেখেছি যে 5 আগস্ট 2024 জঙ্গি উত্থানে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, কিংবা শেখ হাসিনার সরকারের পড়ে যাওয়ার, আমি বিষয়টাকে নিরপেক্ষ বলতে পারি, কিংবা এটা বলতে পারি যে ভারত যে কোনো কারণেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এদের সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট ছিল। আমি অবশ্য জানি না সত্যটা কি, এইটা আবার আমাদের বিখ্যাত এক সাংবাদিক, ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী বলেন। চন্দন নন্দী তো আবার অনেক খবর টবর রাখেন। উনি এক সময় জামাতের পক্ষে যা লিখতেন, জামাতের পক্ষে যেত, তখন জামাত ওনাকে একেবারে পূজা করতো, এখন জামাতের বিপক্ষে যায়, এখন দেখি জামাত ওনাকে গালি দেয়। বাট চন্দন নন্দী, যেটা আমি বলতে পারি, ওনার সাথে আমার একবার কথা হয়েছে, চন্দন নন্দী এবং অনেকেরই কিন্তু বাংলাদেশ সম্পর্কে তাদের একটা টান আছে। টানটা কি জানেন? এই চন্দন নন্দী কিন্তু বাংলাদেশের সন্তান, ওনারা বাংলাদেশে ছিল। আমরা যে বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করেছি, ওই বিতাড়নের একটা এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু চন্দন নন্দীরা আজকে নিজের দেশ ছাড়া তারা ভারতে গিয়ে তারা তাদের জীবন গড়েছেন। কিন্তু বাংলাদেশের প্রতি ওনার টানটা কিন্তু আছে, এবং তার কথাবার্তাও এখনো বাংলাদেশে। এই পরিমাণ সে, এটা হয় কিন্তু আপনি যদি আপনার দেশ থেকে কাউকে বের করে দেন, হ্যাঁ একটা হয় যে বেশিরভাগই কিন্তু প্রতিশোধ হিসাবে নেয় এবং ক্ষতি করতে চায়, কিন্তু চন্দন নন্দীর ওই বাংলাদেশের প্রতি ভালোবাসাটা কিন্তু আমি দেখেছিলাম। এই চন্দন নন্দীর কথা হলো যে উনি মনে করেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের অ্যালাইনমেন্ট ছিল 24 জঙ্গি উত্থানের ফেভারে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো অল্প স্বল্প কারণে কিন্তু জাহেদকে দিল্লিতে আটকানো হয় নাই, এটা কোনো প্রশ্নই আসে না। আর ভারত তো অনেক সহনশীল, এবং তারেক রহমান সরকারকে, বিশেষ করে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে যেইভাবে ভারত ইনগ্রেশিয়েটিং করেছে, ইনগ্রেশিয়েটিং শব্দটার আসলে বাংলা আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, কেউ দেখে নিয়েন। বিশেষ করে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের সময় যেভাবে আসলেন, যেই চিঠি নিয়ে আসলেন, সেই চিঠিতে তারা, আমি বলবো যে আমি বললে আবার অনেকে রাগ করেন, আমি বলবো যে ওনারা বাহুল্য কথা বলেছেন, যে মানে তারেক রহমান, বিএনপি, তারা যে বাংলাদেশে ভারত ঘৃণার সবচেয়ে বড় স্তম্ভ, এইটাকে পুরোপুরি অস্বীকার করে কিন্তু ভারতের সরকার, নরেন্দ্র মোদী সাহেব ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পত্র লিখেছেন। সেই পত্র আবার আমরা পড়েছি, এটা অনলাইনে ছাপিয়ে দিয়েছে ভারতের হাই কমিশনার, অর্থাৎ ঢাকাতে ভারতের যে হাই কমিশন আছে তারাই। সুতরাং ওগুলো থেকে আমরা দেখেছি যে যেভাবে ইনগ্রেশিয়েটিং করেছিলেন ভারত সরকার তারেক রহমানকে, তারপরে জাহেদের মতো এত বড় হোমরাকে তাকে বরঞ্চ কোনোভাবেই দিল্লিতে আটকানোর কথা না। আমি নিশ্চিত ভারতে আমাদের তো বলি না, আমি মোটেই না, মানে ডাকাত ইউনুস ভারতে যে হাই কমিশনার নিয়োগ দিয়েছিল রিয়াজ হামিদুল্লাহ, আমি নিশ্চিত রিয়াজ কিন্তু ওই এয়ারপোর্টে অপেক্ষা করতেছিল জাহেদকে গ্রহণ করার জন্য। বোঝেন জিনিসটা, রাষ্ট্রদূত গিয়ে বসে আছে একজন অতিথিকে গ্রহণ করার জন্য। তার মানে রাষ্ট্রদূত যখন থাকে, দূতাবাসের অন্যান্য সবাই কিন্তু জাহেদের জন্য একেবারে আরামদায়ক করার জন্য, সবার আগে পাসপোর্টে সিল পড়ে যাওয়ার জন্য, ইত্যাদির জন্য একেবারে ব্যাগ ট্যাগ টেনে আনার জন্য সবাই প্রস্তুত। এমন অবস্থায় তো সে একেবারে মানে ফুলসেরাত পার হওয়ার মতো, মানে একজন
ইমানদার বান্দার ফুলসেরাত পার হওয়ার মতো ফুলের মতো উড়ে উড়ে কিন্তু তার দিল্লিতে ঢুকে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আটকানো কিন্তু একটা সিগনিফিক্যান্ট। তার মানে হলো জাহেদ বড় সড় অপরাধের সাথে জড়িত হয়ে গেছে। সেই অপরাধ আমি মনে করি না, ভারতের প্রতি আমরা যে ধরনের ভারত ঘৃণা ছড়াই, ভারত তো এটাকে পাত্তাই দেয় না, কারণ এটা পাত্তা দিয়েছে এমন কোনো প্রমাণ আমি কিন্তু দেখি না। এই যে যত ঘৃণা ছড়ানো হচ্ছে, পিনাকি, জাহেদ, এগুলা কি কোনো আসলে কোনো ইয়ে দেখেছে? ভারতের ইয়েটাও তো পুড়ে দিয়েছিল, যে ইন্ডিয়ান কালচারাল সেন্টার, এটাও আমি অনেক পরে বুঝতে পেরেছি। ভারত আসলে এগুলোকে কিছু মনে করে না। ভারত এখনো বাংলাদেশকে আসলে তারা খুবই স্নেহের চোখে দেখে। জঙ্গিদের কি কারণে জানি তারেক রহমানকে তারা অনেক ইনভেস্টিগেটিং করেছে। তো এই অবস্থায় জাহেদকে আটকানো এটা কিন্তু ছোটখাটো বিষয় না। অর্থাৎ জাহেদ কিন্তু মার্কা মারা একটা লোক, এবং সেটা সে ওই যে শেখ হাসিনাকে যে গালি দেওয়ার জন্য যে ভারত ঘৃণা ছড়াতো, সেটাই এত ছোট কারণে ভারত কিন্তু তাকে আটকায়নি। কারণটা অবশ্যই কিন্তু এর চেয়ে বড়। আমরা ভবিষ্যতে দেখবো আসলে সত্যিকারের কারণটা কি ছিল। আপাতত তারেক রহমান সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার একটা পরামর্শ থাকবে, আপনি যদি আপনার যদি মিনিমাম আপনি যদি রেসপন্সিবল একজন প্রধানমন্ত্রী হতে চান, তাহলে অবিলম্বে জাহেদকে আপনি আপনার সরকার থেকে বাতিল করে দিন। আর তো কাউকে নেন নাই, মানে আপনি সরকারে আর যাদের নিয়েছেন তাদের কিন্তু কারো কিন্তু জাহেদের মতো এরকম বিষ ছড়ানোর ব্যাগেজ নাই। এমন নয় যে মানে জাহেদের চেয়েও বেশি কি বলে, জাহেদের চেয়েও বেশি ঘৃণা করে ভারতকে, আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধকে, এমন নিয়েছেন, কিন্তু প্রকাশ্যে এমন ঘৃণা প্রচারকারী তো আর কাউকে নেন নাই। তো আমার মনে হয় ওকে বাদ দিয়ে ওকে টাকা পয়সা দিয়ে দেন যদি মনে করেন যে আপনার উপকার করেছে। কিন্তু এই ধরনের গুলো যত আপনার সরকারে থাকবে, আপনি তো এমনিতেই বিপদগ্রস্ত নানান দিক থেকে, আপনাকে কিন্তু এরা অনেক বেশি বিপদগ্রস্ত করবে। আর জাহেদকে তো আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসলে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার সাথে যেসব বেয়াদবি করেছে ওগুলোর জন্য কিন্তু ও যে ওকে বিচারের সম্মুখীন করব, বিচারে যদি জাহেদ প্রমাণ করতে পারে যে ও যা বলেছে সেগুলো সঠিক, মাপ পাবে, না হলে কঠোর সাজা হবে। তবে জাহেদের ব্যাপারে শেষ কথা একটা না বলে পারছি না, সেটা হলো দেখেন জাহেদ কিন্তু আবার জঙ্গি না, জাহেদ হলো নাস্তিক। জাহেদ নাস্তিক কিভাবে জানি, এটাও আবার ইলিয়াস প্রচার করেছে, আরো কিছু কিছু দেখেছি, তা আমার বিশ্বাস হয়েছে যে জাহেদ একজন নাস্তিক। নাস্তিকরাও যে কত বেশি ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়াতে পারে আমরা কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর দেখেছি। আমরা ফরহাদ মজারকে দেখেছি, আমরা নুরুল কবিরকে দেখেছি, আমরা জাহেদকেও দেখেছি। এক সময় আমাদের ধারণা ছিল যে বাংলাদেশের নাস্তিকরা অন্তত এই ধরনের ঘৃণা ছড়ায় না, কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান সরকারের উপদেষ্টা ডক্টর জাহিদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে পারেননি। তিনি দিল্লি গিয়েছিলেন সেখানকার একটা বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে একটা টকশো জাতীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, সেমিনার জাতীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কিন্তু এই ব্যাপারে দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে ছাড় করেননি। আপনারা লক্ষ্য করবেন এটা বাংলাদেশের জন্য অস্বাভাবিক ঘটনা। ভারতের একটা বন্ধু প্রতিম রাষ্ট্র বাংলাদেশে, এবং এই ধরনের ঘটনা ভারতে কোন সরকারি পর্যায়ের হয়েছে বলে নিকট অতীতে কেউ মনে করতে পারবেন না। ডক্টর জাহিদ কেন তাকে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে প্রত্যাখ্যান করলো, এটা কিন্তু খুব আলোচনা হচ্ছে চারদিকে। মানব জমিনে এই শিরোমণি আমরা করেছি, দিল্লিতে প্রত্যাখ্যাত উপদেষ্টা ডক্টর জাহিদ ধরলেন ফিরতি ফ্লাইট। আমরা একটু দিল্লিতে কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে, কি কারণে এই ব্যক্তিটা আপনারা জানেন, ডক্টর জাহিদ টকশোর মাধ্যমে মূলত আলোচিত একটা চরিত্র গত কয়েক বছর ধরে, এবং তিনি রাজনৈতিক ভাবে সর্বশেষ মাহমুদুর রহমান মান্নার দলটা করতেন। মাহমুদুর মান্নার মত কতজন আছেন সেটা লোকজন নানা কথা বলে, মান্নার পরেই দলে আলোচিত ছিলেন ডক্টর জাহিদ।
কিন্তু এই ডক্টর জাহিদ কখন মাহমুদুর মান্নার দলটা ছাড়েন এটা সম্পর্কে নিশ্চিত হয়ে কেউ কিছু বলতে পারেন না। এবং এবং এটা কোনো ঘোষণা হয়নি। তিনি সর্বশেষ তারেক রহমানের তথ্য উপদেষ্টা হয়েছে। তথ্য উপদেষ্টা এবং এমন পাওয়ারফুল উপদেষ্টা তিনি, আপনি খেয়াল করবেন তারেক রহমানের গভর্নমেন্টটা চলছে সরকারের ভিতরে সরকার। মানে আগে যখন খালেদা জিয়া 2001 থেকে 2006 পর্যন্ত যে গভর্নমেন্টটা ছিল, সরকারের ভিতরে একটা সরকার ছিল, সেখানে একটা হাওয়া ভবনের সরকার ছিল তারেক রহমানের, সেটাকে বলা হতো খালেদা জিয়া সরকারের চেয়ে পাওয়ারফুল। এইবার তারেক রহমান লন্ডন থেকে একটা গ্রুপ নিয়ে এসেছেন, লন্ডন থেকে গ্রুপ নিয়েছেন এবং বেশি কিছু তার পছন্দের ব্যক্তিকে উপদেষ্টা করেছেন। সেই ব্যক্তিদেরকে বলা হয় সরকারের যে কোনো মন্ত্রীর চেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর জাহিদের উপদেষ্টা যে তিনি কিন্তু মন্ত্রীর প্রথম মর্যাদা, কিন্তু তার উপদেষ্টা পদটা ওই মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী হচ্ছেন সেই জহিরুল স্বপন, যিনি এরশাদুদ্দীন আন্দোলনের সময় বিপ্লবী ছাত্র ওয়ার্কার্স পার্টি সংগঠন করতেন, পরে তিনি বিএনপিতে যোগ দেন, বিএনপিতে যোগ দিয়ে বিভিন্ন সময় এমপি হয়েছেন এবং এই মুহূর্তে উনি তথ্যমন্ত্রী। ডক্টর জাহিদ উনি যে সর্বশেষ গেলেন দিল্লিতে, এটা প্রোটোকল তো আছে, এটা সরকারি মন্ত্রী পর্যায়ের একটা লোক, মন্ত্রী পর্যায়ে ভারত সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি এবং তিনি একটা সাধারণ পাসপোর্টে গিয়েছিলেন ভারতে। এই পর্যায়ের লোকেরা বাংলাদেশে যেহেতু এমপিরও একটা কূটনৈতিক পাসপোর্ট বহন করেন, মন্ত্রীরা কূটনৈতিক পাসপোর্ট বহন করেন, কিন্তু ডক্টর জাহিদ গিয়েছেন সাধারণ পাসপোর্টে। এই সাধারণ পাসপোর্টে, কূটনৈতিক পাসপোর্টে তার পদমর্যাদা উল্লেখ করা থাকতো তিনি কে, কিন্তু সাধারণ পাসপোর্ট যেহেতু তার আগে যে তার জানা হয়তো একজন চিকিৎসক, একটা রাজনৈতিক দলের নেতা, এগুলো হয়তো কোনো কিছু আগে পাসপোর্টে ছিল, এবং এমন একটা পাসপোর্ট নিয়ে ভারত সরকারের সাথে কোন ধরনের যোগাযোগ ছাড়া যখন দিল্লি থেকে, ঢাকা থেকে দিল্লিতে রওনা হয়ে গেলেন, আমাদের দিল্লির একটা সূত্র বলেছে ঢাকা থেকে রওনা হওয়ার সাথে সাথে কিন্তু তারা খবর পেয়েছেন এরকম দিল্লিতে একজন আসছেন তারেক রহমান উপদেষ্টা, যিনি ঢাকার যে ভারতের হাই কমিশন অথবা ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন এমন একটা মানুষ কিভাবে গেলেন, এবং সেটাকে সাথে সাথে কি তাকে সেখানে রিসিভ করতে দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশনার আছেন তিনি গিয়েছিলেন এয়ারপোর্টে, কিন্তু তিনি বাইরে থেকে অপেক্ষা করছেন, কিন্তু ডক্টর জাহিদ তো আর বাইরে আসছেন না। তখন নানাভাবে খোঁজ নিয়ে তিনি নিশ্চিত হলেন যে ভারতীয় কর্তৃপক্ষ তাকে আটকে দিয়েছে, মানে এয়ারপোর্ট অথরিটি আর কি, আমাদের সিভিল এভিয়েশন কেউ আসলে যে ইমিগ্রেশন এগুলো সমস্ত কিছু পার করে যেতে হতো, দিল্লি এয়ারপোর্ট অথরিটি তাকে দিল্লিতে ঢুকতে দিল না। এটা নিয়ে এয়ারপোর্ট অথরিটি প্রথমে কিন্তু ভারত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে, তাদের চ্যানেলে, এবং জানতে চায় এরকম একজন মানুষ এসেছে এখানে। মানুষ তো তারা আগে জানতো সেটা, কারণ এই ইনফরমেশন তাদের কাছে ছিল। বাংলাদেশের প্রাইম মিনিস্টারের উপদেষ্টা যিনি মন্ত্রী পদমর্যাদার, তিনি ভারতীয় কর্তৃপক্ষকে না জানিয়ে ভারতের ইয়াতে হাই কমিশনকে অবহিত না করে তিনি গিয়েছেন সেটা। এবং এই ভিসার ব্যাপারটা যেটা বলা হয়েছে, যেটা তিনি সম্ভবত বেশ আগেই ভিসাটা নিয়ে রেখেছিলেন, এই ভিসা তার পাসপোর্টে ভিসা ছিল, এই অনুষ্ঠান উপলক্ষে তিনি যাচ্ছিলেন না। এবং যখন এমন একটা সন্দেহজনক যাত্রা হিসেবে দেখা হলো, এটা কারণটা হচ্ছে যেহেতু কূটনৈতিক চ্যানেলে তিনি ইনফর্ম করেন নাই,
দিল্লির হাইকমিশন শুধু জানতো বাংলাদেশের যে উনি আসছেন, কিন্তু কর্তৃপক্ষকে যেটা না জানানোর কারণে এটা একটা যে তুমুল একটা তোলপাড় তৈরি হয় সেখানে, কেন আসছেন, কি কারণে আসছেন। আমি এমন একটা সময় উনি যাচ্ছিলেন আর যখন বাংলাদেশ ভারতের সঙ্গে সীমান্তে একটা উত্তেজনা চলছে, এবং সর্বশেষ তিনি নানা বিষয় মন্তব্য করেছেন এখানে। সর্বশেষ শেখ হাসিনার ব্যাপারে বলেছেন যে তার জন্য ইনসাফ করা হবে, তিনি আসলে এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। এক্সট্রা জুডিশিয়াল কিন্তু বলা হয় সেই ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো বলা হয়, যেমন আমাদের ক্রসফায়ার আছে, আমাদের এই যে গুম করা আছে, এইসব বিষয়কে এক্সট্রা জুডিশিয়াল শব্দটা যখন টানটা ইউজ করেন তখন এই যে বিষয়টা আলোচিত হয়। এবং ভারত সম্পর্ক তিনি সর্বশেষ বিভিন্ন সময় মন্তব্য করেছেন এবং মন্তব্য করেছেন, এবং এই মন্তব্যগুলো বাংলাদেশে যারা কেমন তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তি, খুবই পাওয়ারফুল ব্যক্তি, তিনি এখানে স্বপন মন্ত্রীর কোনো নামগন্ধ শোনা যায় না। আপনাদের তথ্যমন্ত্রীকে খুব একটা কোনো আলোচনাই নাম নাই, উপদেষ্টা আলোচনা নাম আছে। উনি ব্রিফিং করেন, উনি কথা বলেন, উনি শেখ হাসিনা সম্পর্কে কথা বলেছেন, উনি আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা, আওয়ামী লীগের এই যে নানা বিষয় উনি মন্তব্য করেন, যেটা এটা পুনর মন্তব্য করার কারণে এই মন্তব্য করা একটা রাজনৈতিক ইলেকশন করতে পারবে কিনা এটা কথা বলবে ইলেকশন কমিশনার। হ্যাঁ, বিচার শেখ হাসিনা ইনসাফ করা হবে কিনা এইটা বলবে বিচার বিভাগ, তথ্য উপদেষ্টার কাজ না এগুলা। উনি নানাভাবে করেছেন এবং সেন্সিটিভ যে বিষয়টা ভারত সিরিয়াসলি নিয়েছেন, যেটা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে ইনফর্ম না করা, তিনি দিল্লি যাচ্ছেন, যদি ইনফর্ম করা থাকতো সেটা, দিল্লিতে যে অনুষ্ঠানে যাচ্ছিলেন সেটা, সেই অনুষ্ঠান নিয়েও কিন্তু সেখানে এক ধরনের কানাঘুষা আছেন। ভারত একটা গণতান্ত্রিক দেশ, নানা ধরনের সেমিনার, আলোচনা, নানা কিছু আয়োজন করে, এবং সেখানে সেটা করা হয় না। এবং সেই কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষের কাছে কি ইনফর্ম করেছিল তার ব্যাপারে সেটা কিন্তু দিল্লি কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেন নাই। শুধু আমরা এটা নিশ্চিত হয়েছি যে তার এই ধরনের ছদ্মবেশে যাওয়া আর কি, তিনি তথ্য উপদেষ্টা, তিনি বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি, তিনি একটা কূটনৈতিক পাসপোর্টে যাওয়ার কথা, কূটনৈতিক পাসপোর্টে না গিয়ে এমন একটা পাসপোর্টে তিনি ভারত যাচ্ছিলেন যেটা তার আগের একটা পাসপোর্ট, যেটা তার পেশা, সেই যে তিনি উপদেষ্টা, এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেখানে তার উল্লেখ করা নাই সেটা। এটা এমন একটা সময় ঘটলো যখন ভারতের নতুন এক কমিশনার বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে সীমান্তে, বেনাপোল সীমান্ত দিয়ে তিনি যখন বাংলাদেশে ঢুকেন, তখন একজন সাংবাদিকের সাক্ষাৎকারে সাংবাদিক প্রশ্ন করলো। প্রশ্নটা এরকম ছিল যে আপনারা বড় দেশ, আপনারা বড় দেশ, আমরা ছোট দেশ, আপনারা তো আমাদেরকে দেখে রাখবেন, এই ধরনের একটা প্রশ্ন ছিল সেটা। তো তিনি সেটাকে সামাল দিতে গিয়ে বলছেন, বড় দেশ করে আমাদের এত কোটি মানুষ, তোমাদের এত কোটি মানুষ, সব মিলে আমরা একটা শক্তি হতে পারি, এইভাবে বলার চেষ্টা করেছেন। কিন্তু ভদ্রলোক মানুষ, তিনি বাঙালি না, কিন্তু বাংলা ভাষা ভালো জানো, খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভারতের মন্ত্রী ছিলেন, নানা গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই ব্যক্তি এই ধরনের একটা কথা বলা করলে পরে তাকে কিন্তু এটা ট্রল করা হচ্ছে, বেচারা চুপ হয়ে গেছেন, কিন্তু এটা বলা হচ্ছে তিনি বিতর্কের মানে এই বিষয়টা। তথ্য উপদেষ্টা এমন সময় সীমান্তের অবস্থা, ভারতের নতুন একটা মিশনকে এই অবস্থা, শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশের যে সম্পর্কে যে টানা পড়েন, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি এইভাবে আসবেন, খুব তাড়াতাড়ি আসবেন, মাথা উঁচু করে আসবেন, এবং এই মুহূর্তে তারেক রহমানের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা
এক ধরনের ছদ্মবেশে একটা প্রোগ্রামে যাচ্ছিলেন। এটাকে তো সিরিয়াসলি নিয়েছে। এইটার ধাক্কা কোন দিকে যাবে সেটা আরো আগামী কয়েকদিন স্পষ্ট হবে। আমি জিজ্ঞেস করেছিলাম তাদেরকে, এটাকে অ্যাভয়েড করা যেত? তো আমাকে বলা হয়েছে না, এটা খুব সিরিয়াসলি তারা নিয়েছে। কেন তিনি এইভাবে যাবেন? তিনি তো ভারতের কোন নিষিদ্ধ ব্যক্তি না, তিনি তো ভারতে কোনো নিষিদ্ধ ব্যক্তি না, বা ভারতে ওনার পরিচয় উল্লেখ করে যদি যেতেন তাহলে তো তাকে কেউ এইভাবে আটকানোর কথা না। তিনি পরিচয় গোপন করে যাচ্ছিলেন। পরিচয় গোপনটা মানে পাসপোর্টটাও তো পরিচয় মানুষের, পাসপোর্টে উল্লেখ করে কি তার আইডেন্টিটি, কিন্তু তিনি কে এই পরিচয়টা গোপন করে যাচ্ছিলেন। এইটাকে কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সিরিয়াসলি নিয়েছে। এর জন্য আমাদের হাই কমিশনার ভারতে যিনি আছেন, তিনি এই যখন খবর পেলেন তিনি এয়ারপোর্ট ওদেরকে আটকে রাখা হয়েছে, তখন খবর পাওয়ার সাথে সাথে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন। একজন হাই কমিশনার যা করতে পারেন আর কি, কিন্তু তারা তাকে রেসপন্স করেন নাই। রেসপন্স না করার কারণে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা দিল্লিতে, সেই এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে ছাড় না দেওয়ার কারণে তিনি আরেকটা বিমানে ঢাকা রওনা হয়েছেন। এতক্ষণ তো পৌঁছে গেছেন। তিনি কি ব্যাখ্যা দেবেন না দেবেন সেটা তো আমরা পরে অনুসরণ করব, কিন্তু এই ঘটনাটা একটা বিশ্রী ঘটনা হয়ে থাকলো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। উনি এত কথাবার্তা বলেন, এত চমৎকার কথাবার্তা বলেন, তিনি আওয়ামী লীগকে কখনো ছাড় দেন, তিনি আওয়ামী লীগকে কোনো ধ্বংস করে দেন। ওনারা নানাভাবে এইসব বিষয় নিয়ে আলোচনায় রাখেন, এবং তিনি এই মুহূর্তে এইভাবে যাওয়াটা কেন গেলেন, কি কারণে গেলেন, এটা কি ভারত যেমন ইস্যু হিসেবে ধরেছে, অনেকে অনেক রকম মিলাচ্ছেন। এই প্রথম বাংলাদেশে একজন এই ধরনের পর্যায়ের কর্মকর্তা, উপদেষ্টা, মন্ত্রী পর্যায়ের পদমর্যাদার উপদেষ্টা ভারতে প্রত্যাখ্যাত হলেন। এটা কিন্তু বাংলাদেশেও কখনোই ঘটে নাই। এটা সামরিক শাসন আমলেও কেউ এইভাবে প্রত্যাখ্যাত হয়েছে এমন কোন নজির নাই। ডক্টর জাহেদ নিশ্চয় এটা নিয়ে আসার পরে তার বক্তব্য দেবেন, কিন্তু এই কাজটা তিনি ভালো করেন নাই। এটা আমাদের দেশের মর্যাদার প্রশ্ন, আমাদের সবার ইজ্জতের প্রশ্ন। এটা তিনি আমরা চাই বা নাই, তিনি আমাদের দেশের প্রাইম মিনিস্টারের তথ্য উপদেষ্টা, তিনি তার পদমর্যাদা, মন্ত্রীর পদমর্যাদা। ষড়যন্ত্র সত্যি করেন, আপনি কি তার আভাস দিয়ে করবেন? আপনি যদি সত্যিকারের রাজনীতির লোক হন এবং আপনি যদি একটা বড় ষড়যন্ত্র ধরে নিচ্ছি যে ভারতের তরফ থেকে একটা বড় ষড়যন্ত্র করা হচ্ছে, তাহলে এই ধরনের কথা বলে প্রথমেই বিতর্ক কেন সৃষ্টি করবেন? এরকম করার কোনো কারণ নেই। আমি নিজে যতটুকু দীনেশ ত্রিবেদীকে জানি, আমি এটা বলবো না যে খুব ভালো চিনি, কিন্তু মোটামুটি চিনি। কারণ উনি যখন রাজনীতিতে আসেন ওই সময়টা আমি বিবিসি করি, বিবিসির অবশ্য আমার শেষ দিকেই। তো তারপরে ওনার সাথে মানে খুব সাংঘাতিক পরিচয় আমার নেই, কিন্তু ওই যা হয় প্রেস কনফারেন্সে আমার যেটা নিজস্ব ধারণা যে উনি খুব বিরাট একটা হিসেব করে, অঙ্ক করে একটা কিছু বলেছেন তা না। উনি ভেবেছেন আমি বাংলাটা বলতে পারি, এবং এর আগে ওখানে ভারতের যারা রাষ্ট্রদূত তারা কেউই বাংলা বলতেন। পঙ্কজ সরণও বাংলা বলতেন না, হর্ষ সিংলা একটু বাংলা বলতে পারেন, কেন উনি দার্জিলিং এর লোক, এই জন্য পশ্চিম বাংলায়, কিন্তু উনি তো ওনার মাতৃভাষা তো বাংলা না। তো দীনেশ ত্রিবেদী বাংলাটা ভালোই বলেন। উনি এখানে গুজরাটি পরিবার, রেফিউজি পরিবার, তাতে বড় হয়েছেন, কলকাতাতে সেন্ট জেভিয়ার্সে পড়েছেন। তো উনি যেটা আমার মনে হয় যে দুই বাংলা, এপার ওপার আমরা সব একই সংস্কৃতি, অমুক তমুক সব এক, আকাশ এক, এই ধরনের একটা মানে এক কথায় কলকাতার ভাষায় যেটাকে বলে একটা গোল গোল কথা বলে মন জয় করার একটা চেষ্টা করতে গিয়ে উনি বিপদে পড়েছেন। কেন সময়টা একটু অন্যরকম, তো এখন ওনার এটা হয়তো উনি আস্তে ধীরে বুঝে যাবেন, চালাক চতুর মানুষ।
কিন্তু সেই অর্থে ইজ নট এ প্রফেশনাল ডিপ্লোমেট। তো এই যে এটা বললে কি ধরনের ব্যাখ্যা হবে, কি ধরনের এটা রিয়াকশন হবে, আমার মনে হয় অতটা চিন্তা করে উনি বলেননি। উনি একটা অফ দি কাপ রিমার্ক, ফার্স্ট রিমার্কস, উনি দেশে নেমেছেন, ওনার কাছে লোকে জানতে চেয়েছে আপনার কেমন লাগছে, উনি এই ধরনের কথা যেটা বলেছেন আমি শুনেছি ওনার এক্সাক্ট বাইটটা। তাতে আমার মনে হচ্ছে উনি খুব একটা চিন্তা ভাবনা না করে না, মূলত মানে বাঙালির মন জয় করার মতো করে একটা কথা বলার চেষ্টা করেছেন, এপার ওপার আমরা সবই একই ব্যাপার, এরকম একটা ইয়েকে। তো যাই হোক, এটাকে অনেকে অনেক মানে উনি ঠিক আপনার কথা অনুযায়ী যে কূটনৈতিক ভাষায় উনি কথাটা বলেননি বা উনি অতটা বুঝতেও পারেননি। একদমই না, কেন ওনার তো সেই ডিপ্লোম্যাটিক ট্রেনিং নেই। ধরুন এর আগে যারা ওখানে পোস্টেড হয়েছে তারা সবাই প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার, তো তাদের যে ট্রেনিং আছে তারা অত্যন্ত আগে মানে নেমেই সঙ্গে সঙ্গে কথা বলবেন, এটা তো প্রফেশনাল ডিপ্লোম্যাটরা করে না। ওরা আগে লোকাল অফিসারদের ব্রিফিং নেবে, কোথায় কি হচ্ছে, হ্যাঁ, লোকাল কাগজ টাগজ একটু পড়বে, লোকাল পার্লামেন্ট চলছে বাংলাদেশে, সেখানে কি ধরনের কথাবার্তা হচ্ছে সেগুলি জেনে টেনে তারপরে একটা প্রেস কনফারেন্স ডেকে আনুষ্ঠানিকভাবে